হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পিএসওয়াই বাংলা। এই টাইটেলটা দেখে বুঝতেই পারছো আজকের টপিকটা হলো স্কুল অফ সাইকোলজি। এর আগের ভিডিওতেই আমি বলেছি যে সাইকোলজি আগে ফিলোসফির একটা পার্ট ছিল, সেটা ইন্ডিপেন্ডেন্স ডিসিপ্লিন হিসেবে 19th সেঞ্চুরির শেষের দিকে স্টাবলিশ হয়। কার দ্বারা, কোথায়, কিভাবে সাইকোলজি প্রথম অ্যাজ এ ইন্ডিপেন্ডেন্ট সাবজেক্ট শুরু হলো, সেখান থেকে আজ সাইকোলজি বলতে আমরা যেটা বুঝি, এই সবটা আজকের এই ভিডিওতে আলোচনা করব। যারা এখনো পর্যন্ত ইন্ট্রোডাকশন অফ সাইকোলজির ফার্স্ট এবং সেকেন্ড পার্টটা দেখোনি, তাদের জন্য আমি ভিডিও লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। তাহলে চলো স্টার্ট করা যাক। লেটস গো। হ্যাঁ, তো এক্ষুনি যেটা বললাম 19th সেঞ্চুরির শেষের দিকে, মানে সালটা হচ্ছে 1879। তাহলে 1879 একজন জার্মান বিজ্ঞানী, তার নাম ছিল উইলহেম হুন্ড, জার্মানির লেপজিং নামক এক ইউনিভার্সিটিতে প্রথম সাইকোলজি ল্যাবরেটরি এস্টাবলিশ করেন। তাহলে সাইকোলজির প্রথম পথ চলা যার হাত ধরে, তাকে ফাদার অফ সাইকোলজি বলা যায়। অর্থাৎ উইলহেম উন্ড হলেন ফাদার অফ সাইকোলজি, এটা মনে রাখবে কেমন। সাইকোলজি ফিলোসফি থেকে আলাদা হলো, তার ল্যাবরেটরিও এস্টাবলিশ হলো, কিন্তু সাইকোলজির আসল উদ্দেশ্য কি হবে? যেমন অন্যান্য সাবজেক্ট তুমি দেখে নাও, তাদের একটা উদ্দেশ্য আছে যে তারা এই বিষয়গুলোতে কাজ করবে। যেমন ধরো বায়োলজি, এখানে যে কোনো লিভিং বিংকে স্টাডি করা হয়, তাই তো? সেক্ষেত্রে সাইকোলজিতে এক্স্যাক্টলি কি করা হবে মাইন্ডকে বুঝতে, তাই নিয়ে সেই সময় বিভিন্ন সাইকোলজিস্টদের মধ্যে দ্বন্দ্ব হয়। মানে সাইকোলজিতে কোন বিষয়টা নিয়ে আসলে কাজ করা হবে ঠিক করার জন্য বিভিন্ন সাইকোলজিস্টরা সেই সময় তাদের নিজস্ব পার্সপেক্টিভ নিয়ে আসেন। আর সেখান থেকে উঠে এসেছে ডিফারেন্ট স্কুল অফ থট বা স্কুল অফ সাইকোলজি। এরকমই একটা স্কুল হলো স্ট্রাকচারালিজম। আচ্ছা, স্ট্রাকচারালিজম বলার আগে এই যে এক্ষুনি আমি বললাম উইলিয়াম উন্ড, ওনার ব্যাপারে একটু জানতে হবে। উনি যখন প্রথমে ল্যাবরেটরি স্টাবলিশ করলেন, উনি তো একটা আইডিয়া নিয়ে স্টাবলিশ করেছিলেন যে সাইকোলজিতে এই জিনিসগুলো আমরা স্টাডি করব। তিনি যেহেতু ন্যাচারাল সায়েন্স থেকে ইনফ্লুয়েন্স হয়েছিলেন, তাই তার মতে সাইকোলজির উদ্দেশ্য হওয়া উচিত মানুষের মাইন্ডের স্ট্রাকচার অ্যানালাইজ করা। মানে মাইন্ডকে ব্রেকডাউন করে তার বেসিক এলিমেন্ট কিরকম, সেন্সেশন, ফিলিংস আর ইমেজ, এগুলোকে স্টাডি করা। এটা করার জন্য তিনি সেলফ অবজারভেশন মেথড ইউজ করতেন, যেখানে একজন অবজারভার নিজের মেন্টাল প্রসেস ডেসক্রাইব করতেন কেয়ারফুলি। যেমন কোনো অবজেক্ট দেখে তার নাম না বলেই তার বিষয়ে মাইন্ডের যে সমস্ত রিয়াকশন হচ্ছে সেগুলো রিপোর্ট করা। তাহলে এটা কিরকম? আচ্ছা, ধরো একটা উদাহরণ দিই। ইমাজিন করো তুমি একটা আপেল দেখছো। বন্ডের মতে সাইকোলজির উচিত হবে অ্যানালাইজ করা যে অ্যাপেলের কালার সেন্সেশন কি, শেপটা কেমন। মানে তাকে সরাসরি আপেল না বলে এটাকে ছোট ছোট টুকরোতে ভেঙে বোঝানো যে এটা আপেল। এটা থেকেই জন্ম নেয় হচ্ছে স্ট্রাকচারালিজম। তারই একজন স্টুডেন্ট এডওয়ার্ড টিচনার, তিনি কি করলেন, উন্ডের এই আইডিয়া থেকে প্রভাবিত হয়ে ইউনাইটেড স্টেটে, মানে এতক্ষণ কিন্তু উন্ড কোথায় কাজ করছিল, জার্মানিতে, তার স্টুডেন্ট টিচনার তার আইডিয়াটা নিয়ে গেলেন ইউনাইটেড স্টেটে। সেখানে ইউনিভার্সিটি অফ কার্নেলে 1896, হ্যাঁ, তো 1896-এ স্ট্রাকচারালিজম স্কুল অফ সাইকোলজি তিনি প্রতিষ্ঠা করেন। তিনি উন্ডের সেলফ অবজারভেশন মেথডটাকে ইউজ করলেন, কিন্তু তার একটা মডিফাইড নাম দিয়ে। কি নাম দিলেন? ইন্ট্রোস্পেকশন। এটাও সেলফ অবজারভেশন, অর্থাৎ নিজের ভেতরে যা ঘটছে, থট, ফিলিং, সেন্সেশন অবজার্ভ করে সেগুলোকে কেয়ারফুলি ডেসক্রাইব করা। তাহলে স্ট্রাকচারালিজম বোঝা গেল। সেকেন্ড স্কুল অফ থট হচ্ছে ফাংশনালিজম। এই স্কুলটি প্রতিষ্ঠা করেন উইলিয়াম জেমস, ঠিক আছে? তিনি সাইকোলজিকে একটা নতুন দৃষ্টিকোণ দিলেন। তিনি বললেন যে না, স্ট্রাকচারালিজমে যা করা হচ্ছে সেটা ঠিক না। সাইকোলজির আসল উদ্দেশ্য হওয়া উচিত মাইন্ডের ফাংশনস বা কাজ বোঝা। তো তিনি অ্যাকচুয়ালি ডারউইনের থিওরি থেকে ইনফ্লুয়েন্স হয়েছিলেন। ডারউইনের থিওরিতে কি বলা হয়? এভলিউশন বাই ন্যাচারাল সিলেকশন। সহজ কথায়, প্রকৃতি বেছে নেয় কে বাঁচবে আর কে বংশ বাড়াবে। ব্যাক টু দ্য ফাংশনালিজম, তিনি এই থিওরি থেকে ইনফ্লুয়েন্স হয়ে বললেন সাইকোলজির উদ্দেশ্য হওয়া উচিত মাইন্ড কিভাবে কাজ করে আমাদের এনভায়রনমেন্টে অ্যাডাপ্ট করতে, সার্ভাইভ করতে। অর্থাৎ এখানে মাইন্ডের এলিমেন্ট অ্যানালাইজের পরিবর্তে
দেখা হয় কেন আর কিভাবে মাইন্ড সার্টেন ওয়েতে কাজ করে। ধরো তুমি রাস্তা ক্রস করছো আর হঠাৎ গাড়ির হর্ন শুনলে, তোমার মাইন্ড ইনস্ট্যান্টলি অ্যালার্ট হয়ে তোমাকে সেফ রাখলো। ফাংশনালিজম বলে সাইকোলজির কাজ হলো বোঝা যে মাইন্ড কিভাবে এমন কুইক ডিসিশন নেয়। এবার সাইকোঅ্যানালিসিস, যখন স্ট্রাকচারালিস্ট আর ফাংশনালিস্ট একে অপরের সাথে বিরোধিতা করছে যে সাইকোলজিতে কি স্টাডি করা উচিত সেটা নিয়ে, তখন তখন সিগমন্ড ফ্রয়েড সাইকোলজিকে একটা নতুন দৃষ্টিভঙ্গি দেন। তাহলে মাইন্ডের স্ট্রাকচার মনে আছে? কনসাস, আনকনসাস অ্যান্ড সাবকনসাস। এখানে তিনি প্রথমে আনকনসাস মাইন্ডের উল্লেখ করেন। তাহলে কনসাস মাইন্ড কোনটা? কনসাস মাইন্ড হলো মাইন্ডের সেই অংশটা যেটা তুমি এখন অ্যাওয়্যার। যেমন তুমি এখন কি ভাবছো, কি দেখছো বা কি করছো। যেমন এখনই তুমি এই ভিডিওটা দেখছো, এটা কনসাস মাইন্ডের কাজ। সাবকনসাস মাইন্ড এটা অ্যাকচুয়ালি মানুষের মনের মাঝের অংশ। সেখানে হ্যাবিট, অটোমেটিক থট বা সহজে মনে পড়ে না এমন মেমোরিজ থাকে। তুমি এইগুলোর ব্যাপারে পুরোপুরি অ্যাওয়্যার নও, কিন্তু যদি দরকার পড়ে তাহলে তুমি সেগুলোকে মনে করতে পারো। যেমন ধরো তুমি সাইকেল চালাচ্ছ, তো তোমাকে প্রতিবার সাইকেল চালানোর সময় মনে করে করে প্যাডেল করতে হয় না। যখনই তুমি সাইকেলে বসছো, তোমার আনকনসিয়াস মাইন্ড জানে যে তুমি কিভাবে সাইকেল চালাও। তুমি ওটার ব্যাপারে ভাবছোও না, তোমার মাথায় হয়তো অন্য কিছু চলছে। তো লাইক দ্যাট। আর আনকনসিয়াস, যেটা নিয়ে ফ্রয়েড বলেছে মাইন্ডের ডিপ পার্ট, যেখানে হিডেন মেমোরিজ, ডিজায়ার বা ফিলিংস থাকে, যেগুলি তুমি নর্মালি অ্যাওয়্যার নও বা চাইলেই সেগুলোতে অ্যাওয়ার হতে পারবে না। বাট সেগুলো তোমার বিহেভিয়ারকে সিক্রেটলি কিন্তু ইনফ্লুয়েন্স করছে। যেমন ধরো ছোটবেলায় কোনো ভয় আনকনসিয়াস মাইন্ডে লুকিয়ে আছে, সেটা কিন্তু অ্যাডাল্টহুডেও এফেক্ট ফেলছে। ইন শর্ট, সাইকোঅ্যানালিসিসে ফ্রয়েড বলেন যে সাইকোলজির মেইন উদ্দেশ্য হওয়া উচিত এই আনকনসিয়াস মাইন্ডকে বোঝা। আচ্ছা, এখানে আরো একটা কথা মনে রাখতে হবে, সাইকোঅ্যানালিসিস স্কুল অফ থটকে ফার্স্ট ফোর্স অফ সাইকোলজিও বলা হয়। জেস্টাল্ট স্কুলের দৃষ্টিভঙ্গিটা একটু দেখে নিই। দ্য হোল ইজ গ্রেটার দ্যান দ্য সাম অফ ইটস পার্ট। এখানে লেখা নেই, তোমরা একটু এটা লিখে নাও, আমি আবার বলছি। দ্য হোল ইজ গ্রেটার দ্যান দ্য সাম অফ ইটস পার্ট, মানে কোনো কিছুকে যদি তার ছোট ছোট অংশে ভাগ করা যায়, তবে সেগুলো আলাদাভাবে যতটা মিনিং ক্যারি করবে, পুরোটা একসাথে তার থেকেও বেশি মিনিংফুল হবে। তাহলে এটা শুনে বুঝতেই পারছো ছোট ছোট এলিমেন্টে ভাগ করার কথা স্ট্রাকচারালিজমে বলা হয়েছিল। তার এগেনস্টে গেস্টাল্ট সাইকোলজিতে বলা হয় যে আমাদের মাইন্ড পৃথক এলিমেন্টের চেয়ে ওভারঅল প্যাটার্ন বা স্ট্রাকচার বেশি গুরুত্ব দেয়। তাই আমরা জিনিসগুলোকে একটা কমপ্লিট পিকচার হিসেবে দেখি, শুধু তার পার্ট নয়। বিহেভিয়ারিজম, এখানে বিহেভিয়ারিজম স্কুলে বিহেভিয়ারিস্টরা বলে সাইকোলজির আসল উদ্দেশ্য হওয়া উচিত অবজারভেবল বিহেভিয়ারকে স্টাডি করা, যেগুলো দেখা যাচ্ছে সেই বিহেভিয়ার গুলোকে স্টাডি করা। এই স্কুলের ফাউন্ডার হলেন জন বি ওয়াটসন। আর বিহেভিয়ারিজমকে সেকেন্ড ফোর্স অফ সাইকোলজি বলা হয়। এই স্কুলের যে ফাউন্ডার জন বি ওয়াটসন, তিনি সেই সময় রাশিয়ার এক বিজ্ঞানীর গবেষণা থেকে ইন্সপায়ার হন। তোমরা নিশ্চয়ই জানো, প্যাভলভের নাম শুনেছ? প্যাভলভ আর তার কুকুর নিয়ে গবেষণা। হুম। তিনি গবেষণায় কি করতেন? কুকুরকে খাবার দেখালে তার লালা ঝরতো, এটা তো স্বাভাবিক ঘটনা। কিন্তু প্যাভলভ একটা নতুন জিনিস ট্রাই করেন। তিনি খাবার দেওয়ার আগে একটা বেল বাজাতেন। প্রথমে কুকুরটা বেলের শব্দে কিছু করতো না। স্বাভাবিক, মানে মানে বেল দেখে কি কুকুরের খিদে পাবে, লালা ঝরবে? তা তো সম্ভব না, তাই না? তো প্রথমে কুকুরটা কোনো রিয়াকশন করতো না, বেল বাজাতো। এরকম অনেকবার করার পর প্যাভলভ লক্ষ্য করলেন যখন বেল বাজানো হচ্ছে কুকুরটা বুঝে যাচ্ছে যে খাবার দেবে, তাই বেল বাজানোর সঙ্গে সঙ্গে কুকুরটার লালা ঝরা স্টার্ট হয়ে যাচ্ছে। মানে যেটা খাবার দেখে লালা ঝরতো, সেই জিনিসটাই বেলের সাথে যুক্ত হয়ে গেল। তিনি এই এক্সপেরিমেন্টটার নাম দেন হচ্ছেন ক্লাসিক্যাল কন্ডিশনিং। তো এখান থেকে হয় কি, ওয়াটসন ইনফ্লুয়েন্স হন, তিনি নিজে কিছু এক্সপেরিমেন্ট করেন, তারপরে তিনি একটা সাইকোলজিকে নতুন দৃষ্টিভঙ্গি দেন। এই স্কুলটার নাম হচ্ছে বিহেভিয়ারিজম। তাহলে এটা বোঝা গেল। এখন হিউম্যানিস্টিক থট অফ সাইকোলজি চট করে দেখে নিই। ফাউন্ডার দুজনের নাম আসে এখানে অ্যাকচুয়ালি।
আব্রাহাম ম্যাসলো আর কার্ল রজার। ফার্স্ট ফোর্স কি ছিল? সাইকোঅ্যানালিসিস। সেকেন্ড ফোর্স বিহেভিয়ারিজম। আর সাইকোলজির থার্ড ফোর্স হলো হিউম্যানিস্টিক সাইকোলজি। এই স্কুলটা 1954 অ্যারাউন্ড স্টাবলিশ হয়। এই স্কুল অফ থটটা দুটো বড় স্কুল অফ থটের এগেনস্টে বা রিয়াকশন হিসেবে ডেভেলপ হয়। কোন দুটো? বিহেভিয়ারিজম আর সাইকোঅ্যানালিসিস। মানে যে দুটো ফার্স্ট আর সেকেন্ড ফোর্স ছিল সেই দুটোর এগেনস্টেই। বিহেভিয়ারিজমে যেটা বলা হয়েছিল শুধু অবজারভেবল বিহেভিয়ারে ফোকাস করা উচিত, এটা মানুষের ইনার থট বা ফিলিংসকে ইগনোর করে। সেখানে হিউম্যানিস্টিক অ্যাপ্রোচ এটাকে খুব মেকানিক্যাল মনে করে। আর ফ্রয়েডের সাইকোঅ্যানালিসিসে যেটাতে আনকনসিয়াস কনফ্লিক্ট, নেগেটিভ ইনস্টিংক্ট আর চাইল্ডহুড ট্রমার উপর বেশি গুরুত্ব দেওয়া হতো, হিউম্যানিস্টিক অ্যাপ্রোচ এটাকে খুব নেগেটিভ মনে করতো। তাহলে হিউম্যানিস্টিক স্কুল অফ থটের কোর আইডিয়াটা কি ছিল? তারা মনে করতো সাইকোলজিতে মানুষের পজিটিভ পটেনশিয়াল আর পার্সোনাল গ্রোথে ফোকাস করা উচিত। এই স্কুলে বলা হয় ইউ ক্যান বি ইয়োর বেস্ট ভার্সন থ্রু ইয়োর ওন চয়েসেস। মানে তুমি নিজের চয়েস অনুযায়ী তোমার বেস্ট ভার্সনে পরিণত হতে পারো। ঠিক আছে? লাস্ট টপিক যেটা ডিসকাস করবো সেটা হচ্ছে কগনিটিভ সাইকোলজি। কগনিটিভ স্কুল অফ সাইকোলজিতে মানুষের মেন্টাল প্রসেস বা মনের কাজগুলোর উপর ফোকাস করে। যেমন কিভাবে আমরা ভাবি, মনে রাখি, শিখি, প্রবলেম সলভ করি, ডিসিশন নিই। মাইন্ডকে একটা কম্পিউটারের মতো দেখে সেটা ইনফরমেশন ইনপুট হয়, প্রসেস হয় আর আউটপুট হিসেবে তাদের বিহেভিয়ার বা রিয়াকশন আসে। এখানে কগনিটিভ সাইকোলজি ফোকাস করে ইন্টারনাল মেন্টাল প্রসেসের উপর, যেমন মেমোরি, পারসেপশন, ল্যাঙ্গুয়েজ, থিঙ্কিং এটসেট্রা।